দোতলার বারান্দায় পাপু একা একা একটা বল নিয়ে খেলছিল। একবার বলটা রেলিং টপকে পড়ে গেল পেছনের মাঠে। পেছন দিককার মাঠটায় বড় বড় ঘাস জন্মে গেছে। মাঠের ওপাশে বড় বড় গাছের একটা বাগান। সেখানে আম, জাম, লিচু গাছ ছাড়াও অনেকগুলো বাঁশ গাছ আছে। সেই বাঁশ বনে নাকি রাত্রির বেলা শাকচুন্নিরা আসে। তারা মাঝরাত্রিরে নাকের সুরে শেয়ালের মতো গান গায়। এদিকে পাপুর একা যাওয়া নিষেধ। এখন কেউ দেখছে না বলে পাপু মাঠে নেমে এলো বলটা খুঁজতে, কিন্তু বলটাকে দেখতে পেল না। নিশ্চয়ই ঘাসের মধ্যে লুকিয়েছে। বলগুলো মাঝে মাঝে ইচ্ছে করে লুকিয়ে পড়ে। বলটা খুঁজতে খুঁজতে পাপু চলে এলো বাগানের কাছে। তারপরই থমকে দাঁড়িয়ে পড়ল। একটা বড় জামরুল গাছের পাশে লুকিয়ে দাঁড়িয়ে আছে একটা লোক। এক দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের বাড়ির দিকে। পাপু প্রথমে ভেবেছিল লোকটা নিশ্চয়ই চোর। তারপরে মনে হলো চোর নয়, একটা দৈত্য কিংবা বক রাক্ষস। লোকটা দৈত্যের মতনই লম্বা, মাথায় বড় বড় চুল, গায়ের রং একদম নীল। কোনো মানুষের রং ওরকম হয় না। জানলা দরজা রং করার মতন কেউ যেন ওকে নীল রং মাখিয়ে দিয়েছে সারা গায়ে। পাপু পিছন ফিরে দৌড়ে পালাতে যেতেই লোকটা তার নাম ধরে ডাকলো, পাপু শোনো। গল্পদূতের আজকের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা নীল মানুষের কাহিনী। গল্পটিতে এক সামান্য যুবকের নীল মানুষে পরিণত হওয়ার এবং অসামান্য শারীরিক শক্তির অধিকারী হওয়ার কথা বর্ণিত আছে। ভিন গ্রহের প্রাণীরা তার উপর বিভিন্ন প্রকার এক্সপেরিমেন্ট চালাতে চায়। তার বাবা মা সহ সমাজের কোনো মানুষই তাকে মানুষ বলে গণ্য করে না। এমন অবস্থায় শুনতে থাকুন নীল মানুষের কি হয়। শুনতে থাকুন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা নীল মানুষের কাহিনী। তাতে পাপু আরো ভয় পেয়ে গেল। দৈত্যটা তার নাম জানবে কি করে? নিশ্চয়ই এবার কপাট করে খেয়ে ফেলবে। পাপু কাঁদো কাঁদো হয়ে বলল, আমি আর কোনোদিন দুষ্টুমি করবো না। লোকটা বলল, না, তোমাকে মারবো না, তোমার দিদিকে একবার ডেকে দিতে পারো। পাপু বলল, এক্ষুনি ডেকে দিচ্ছি, আমাকে ছেড়ে দাও। লোকটা বলল, আমি তো তোমাকে ধরে রাখিনি, তুমি ভয় পেও না। পাপু তখনই বাড়ির দিকে দৌড়ালো। ঘাসে পা জড়িয়ে পড়ে গেল একবার, উঠে আবার ছুটল। বারান্দায় উঠেই পাপুর সাহস ফিরে এলো। সে তখন বাগানের দিকে ফিরে দৈত্যটার উদ্দেশ্যে বলল, দিদিকে ডেকে দেব না, ছাই দেব। ভূত আবার ভূত, পেতনি আবার ঝি, রাম লক্ষণ বুকে আছে, করবি আবার কি? পাপুর দিদি চিত্রা একতলাতেই ছিল। সে বলল, এই পাপ্পু, তুই কার সাথে কথা বলছিস? পাপু বলল, দেখো না দিদি, ওইখানে একটা দৈত্য দাঁড়িয়ে আছে। চিত্রা হেসে ফেলল। পাপুটা দারুণ গুলবাজ, কত জিনিস বানিয়ে বানিয়ে বলে। চিত্রা বলল, তুই বুঝি দৈত্যকে লাথি মারছিস? দিদি, দৈত্যটা তোমাকে ডাকছে। কেন? আমাকে আবার কি দরকার পড়লো? দেখো না, দৈত্য হাত ছাড়িয়ে নিচ্ছে। পাপু জিভ ভেঙে দিল। চিত্রা তখন বারান্দায় এসে পড়াতেই পাপু আবার দারুণ উৎসাহে বলল, ওই দেখো, দেখতে পাচ্ছ, বড় জামরুল গাছের পাশে। চিত্রার মনে হলো কে যেন গাছের পাশ থেকে সরে গেল। সে তখন চেঁচিয়ে বলল,
কে কে ওখানে? সবে মাত্র সন্ধ্যা হয়েছে একটু একটু, এখনো আকাশে আলো যায়নি। এখনই কি আর চোর আসতে পারে? চিত্রা সাহস করে নেমে এলো মাঠে, আবার জিজ্ঞেস করলো, কে কে ওখানে? পাপু বলল, দিদি যেও না, সত্যি সত্যি দৈত্য। তখন বাগানের মধ্যে থেকে কেউ একজন ডাকলো, চিত্রা, শোনো। চিত্রা একেবারে কেঁপে উঠল। কি গম্ভীর গলার আওয়াজ, যেন হাঁড়ির মধ্যে থেকে কথা বলছে, কিন্তু কে তার নাম ধরে ডাকছে? কে ওখানে? এবার জামরুল গাছের আড়াল থেকে লোকটা বেরিয়ে এলো। সেই বিশাল চেহারা আর অদ্ভুত নীল রং দেখে চিত্রা পাপুর থেকেও বেশি ভয় পেয়ে গেল। গলায় আওয়াজ বন্ধ হয়ে গেল প্রায়। কোনো ক্রমে বলল, ও মা, মা গো। পিছন ফিরে দৌড়াতে গিয়েই অজ্ঞান হয়ে পড়ে গেল চিত্রা। বাগান থেকে বেরিয়ে এসে লোকটা বলল, চিত্রা, ভয় পেও না, আমি রণজয়। দূর থেকে পাপু তখন চেঁচাচ্ছে, ও মা এসো, বাবা এসো, ছোটকা এসো, দিদিকে দৈত্য ধরে নিয়ে যাচ্ছে, বিরাট দৈত্য। লোকটা নিচু হয়ে কয়েকবার ডাকলো, চিত্রা, চিত্রা। চিত্রা সত্যিই অজ্ঞান। সে তখন চিত্রাকে পাঁজা কোলা করে তুলে নিয়ে গেল বাগানের মধ্যে। পাপুর চিৎকারে ছুটে এলো চিত্রার মা আর ছোট কাকা। ছোট কাকা এক ধমক দিয়ে বলল, কি পাগলের মতো যাচ্ছিস? পাপু লাফাতে লাফাতে বলল, দিদিকে ধরে নিয়ে গেছি, ওই বাগানের মধ্যে, শিগগির। মা আর ছোট কাকা দুজনে ছুটে গেলেন বাগানের দিকে। ছোট কাকাই আগে আগে। বাগানের মধ্যে ঢুকে তিনি দেখলেন চিত্রা মাটিতে পড়ে আছে, আর কি একটা বিশাল জন্তুর মতো ঝুঁকে আছে তার মুখের কাছে। সঙ্গে সঙ্গে ছোট কাকা উল্টো দিকে ঘুরে চিৎকার করে উঠল, ওরে বাপরে, গরিলা, কিংকং, বন্দুক, বন্দুক আনতে হবে। মা তবু এগিয়ে গেলেন। তিনিও দেখলেন সত্যি একটা দৈত্যের মতন মানুষ তার মেয়েকে আবার মাটি থেকে তুলে নিচ্ছে। তিনি কাঁদতে কাঁদতে বললেন, ছেড়ে দাও, ছেড়ে দাও আমার মেয়েকে। লোকটা মাকে দেখে বলল, ভয় পাবেন না, আমি রণজয়। মা তাতেই ভয় পেয়ে গেলেন। হাত জোর করে বলল, তুমি যেই হও, ছেড়ে দাও আমার মেয়েকে, তুমি যা চাও আমি তাই দেব। চিত্রার জ্ঞান ফিরে এসেছে। সে মা মা করে ডেকে উঠল। মা, মা। তারপর লোকটার হাতে কামড়ে দিতেই লোকটা ছেড়ে দিল তাকে। এর মধ্যে ছোট কাকা চেঁচামেচি করে আরো অনেক লোক জুটিয়েছে। লাঠি, দা, শাবল নিয়ে 10-12 জন লোক তেড়ে এলো বাগানের মধ্যে। দৈত্যের মতন লোকটা দাঁড়িয়েই ছিল। প্রথম একজন তার গায়ে লাঠির বাড়ি মারতেই সে লাঠিখানা কেড়ে নিয়ে দেশলাই কাঠির মতন পট করে ভেঙে ফেলল। তারপর দৌড়াতে লাগলো পিছন ফিরে। অন্যেরা তাড়া করে গেল, কিন্তু অত বড় লোকটার সঙ্গে দৌড়ে কেউ পারে না। বাগানের পর অনেকটা জলা জায়গা, তারপর জঙ্গল। লোকটা ছপ ছপ করে জলাভূমির মধ্যে দিয়ে দৌড়ে প্রায় চোখের নিমেষে ঢুকে গেল জঙ্গলের মধ্যে। সে পর্যন্ত আর যাওয়ার সাহস হলো না কারোর। নিশানপুর গ্রামে দারুণ একটা উত্তেজনা পড়ে গেল। তারা স্বচক্ষে একটা দৈত্য দেখেছে। কত রকম গল্প তৈরি হতে লাগলো তাকে নিয়ে।
কেউ বলল তার মূলোর মতো দাঁত, কেউ বলল তার চোখ দিয়ে আগুন বেরোয়, কেউ বলল ওটা দৈত্য নয়, আসলে একটা গরিলা, কেউ বলল যা, ভারতবর্ষে গরিলা থাকে না, ওটা নিশ্চয়ই শিম্পাঞ্জি কিংবা ওরাংওটাং। কেউ বলল তা কি করে হবে, ও যে কথা বলতে পারে, বাংলায় কথা বলে। কেউ বলল তাহলে নিশ্চয় কোনো তান্ত্রিক সাধক মরাকে জাগিয়েছে। চিত্রার মা শুধু বিড়বিড় করে বলতে লাগলেন, ও বলেছিল ওর নাম রণজয়। কেন বললো কথা? মুখটা সিংহের মতো, অদ্ভুত কোনো জন্তুই হবে। চিত্রা কোনো কথা বলে না, শুধু হেঁচকে তুলে কাঁদে। সে এমন ভয় পেয়েছে যে কিছুতেই সুস্থ হতে পারছে না। পাপু লাফালাফি করে বলে, আমি কিন্তু সবার আগে দেখেছি, আমি 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 সবচেয়ে আগে দেখেছি। সত্যি, পাপু ঠিক সময় চেঁচামেচি না করলে দৈত্যটা চিত্রাকে ধরেই নিয়ে যেত। খবরের কাগজে ছাপা হয়ে গেল নিশানপুর গ্রামের দৈত্যের আবির্ভাব। দৈত্যটার নাম কিন্তু সত্যিই রণজয়। কিছুদিন আগেও সে মানুষ ছিল। জঙ্গলের মধ্যে ঢুকে রণজয় একটা গাছের নিচে বসে হাঁপাতে লাগলো। খিদেতে তার পেটের মধ্যে যেন দাউ দাউ করে আগুন জ্বলছে। গত 4-5 দিন সে কিচ্ছুই প্রায় খায়নি। এই জঙ্গলে ফল মূল প্রায় কিছুই নেই, জন্তু জানোয়ারও কিছু নেই যে তাদের মেরে মাংস খাওয়া যাবে। শুধু আছে কিছু ইঁদুর আর শেয়াল, তাদের মাংস তো খাওয়া যায় না। গ্রামের কোনো মানুষ তাকে খাবার দেবে না, লোকেরা তাকে দেখলেই ভয় পায়। একটুক্ষণ বসার পরই রণজয় ভাবল এখানে থাকা ঠিক নয়, তাকে জলের কাছে যেতে হবে। তার এখন গায়ে এত জোর যে পৃথিবীর কোনো মানুষ তাকে আর ধরে রাখতে পারবে না। কিন্তু আকাশের থেকে মাঝে মাঝে মানুষের মতো একরকম প্রাণী আসে তাকে বন্দি করার জন্য। ওই প্রাণীরাই আজ রণজয়ের এই অবস্থা করেছে। ওদের ছোঁয়াতেই রণজয়ের চেহারা বদলে গেছে এরকম। ওরা চায় রণজয়কে তাদের গ্রহে নিয়ে যেতে। ওরা বড় বড় জাল ফেলে রণজয়কে ফাঁদে ফেলার চেষ্টা করে। ওদের হাতে থাকে আগুনের টর্চ লাইট, কিন্তু রণজয় কিছুতেই ধরা দেবে না। সে এই পৃথিবী ছেড়ে যাবে না। ওদের জব্দ করার একমাত্র উপায় জলের মধ্যে নেমে পড়া। ওরা জলকে ভয় পায়। জঙ্গলের মধ্যে একটা খাল আছে, কচুরিপানায় ভরা। রণজয় এসে তার ধারে বসে হাত দিয়ে কচুরিপানা সরাতে লাগলো। খানিকটা জায়গা পরিষ্কার করার পর সে জল তুলে মুখটা ধুলো। চামড়ার ওপর জোর দিয়ে হাত ঘষতে লাগলো। যদি নীল রং ওঠে? না, কিছুতেই ওঠে না। আকাশে জ্যোৎস্না রয়েছে। আয়নার মতো জলে রণজয় নিজের মুখের ছায়া দেখল। সত্যি, কেন লোকেরা তাকে দেখে ভয় পাবে না? এমনকি চিত্রার সঙ্গে এত ভাবছিল, সেও চিনতে পারল না। সেও ভয় পেয়ে তার হাতে কামড়ে দিয়েছে। রণজয় এখন প্রায় 7.5 ফিট লম্বা। মুখখানাও সেই রকম প্রকাণ্ড হয়ে গেছে। মহাভারতে আছে শ্রীকৃষ্ণের গায়ের রং নাকি নীল ছিল, কিন্তু তাকে দেখি তো কেউ ভয় পেত না। মাথার উপরে একটা ঘর ঘর শব্দ হলো। একটা গোল মতো জিনিস ওপর থেকে নেমে আসছে। তার থেকে টর্চ লাইটের মতো একটা সরু আগুনের রেখা একটা গাছের উপর পড়ছে, আর সঙ্গে সঙ্গে পুড়িয়ে দিচ্ছে গাছটাকে। ওরা আবার খুঁজতে এসেছে রণজয়কে। রণজয় টুপ করে নেমে গেল জলের মধ্যে। কোনো শব্দ না করে নাক পর্যন্ত ডুবে রইল। গোল জিনিসটা থেকে একটা দরজার মতন খুলে গেল। সেখান থেকে বেরিয়ে এলো একজন মানুষ। তারপর হাওয়ায়
ঠিক পাখির মতো উড়তে উড়তে নেমে এলো নিচে। এখন ওদের দেখলেই রণজয়ের রাগে গা জ্বলে যায়, দাঁত কিরমির করে। হাতের কাছে ওদের একটাকে পেলে সে খুনই করে ফেলত। সে তো কোনো দোষ করেনি, তবু ওদের জন্য কেন তার এত কষ্ট? কিন্তু রণজয় ওদের কাছাকাছি যেতে সাহস পায় না। ওদের নাকি নানা রকম অদ্ভুত যন্ত্রপাতি আছে। ওরা যেন কুকুরের মতো গন্ধ শুঁকতে পারে। ঠিক যে রাস্তা দিয়ে রণজয় এসেছিল সেই রাস্তা ধরে লোকটা হেঁটে এসে খালের ধারে দাঁড়ালো। যদিও সে কোনো শব্দ উচ্চারণ করলো না, তবু রণজয় স্পষ্ট শুনতে পাচ্ছে যে মানুষ, তুমি যেখানে লুকিয়ে থাকো আমাদের সঙ্গে এসো। এখানে তুমি আসতে পারবে না, আমাদের সঙ্গে এসো। রণজয় কোনো উত্তর দিল না। সে যে এখানে আছে সেটা বুঝতে না দিয়ে ডুবে গেল জলের মধ্যে। ডুব সাঁতার কেটে চলে গেল অনেকখানি। একটু বাদে লোকটা আবার উড়তে উড়তে উঠে গেল উপরে। রণজয়ের খুব ইচ্ছে করছিল লোকটার গায়ে জলের ছিটে দেয়। ওরা যখন জলকে এত ভয় পায় তখন নিশ্চয় জলের ছোঁয়া লাগলে কুঁকড়ে যাবে, কিন্তু এবার আর তা করা গেল না। একটুক্ষণ অপেক্ষা করে রণজয় আবার উপরে উঠে এলো। কিছু খাবার জোগাড় করতেই হবে। কোনোদিন সে চুরি ডাকাতি করেনি, এবার বাধ্য হয়ে তা করতে হবে। উপায় কি? আবার হাঁটতে শুরু করলো সে। জঙ্গলের অন্য পাশ দিয়ে একটা বড় রাস্তা গেছে। সেখানে রাত্রির বেলা অনেক লরি যায়। ইচ্ছে করলেই সে জোর করে একটা লরি থামাতে পারে, কিন্তু লরিতে তো আর খাবার পাওয়া যাবে না। অন্ধকার গাঢ় হওয়ার পর সে আবার একটা গ্রামে ঢুকে পড়ল। চুপি চুপি একটা বাড়ির জানলা দিয়ে উঁকি দেয়। কোনো কোনো বাড়িতে সে দেখতে পায় লোকেরা খেতে বসেছে। তার জিভ জলে ভরে আসে। ভিখারিরাও এই সময় চাইলেই কিছু খাবার পেত, কিন্তু তাকে তো কেউ ভিক্ষে দেবে না। একটা বাড়ির উঠোনে একটা গাছে হলদে হলদে কি যেন ফল ফলে আছে। সে ভাবলো পেয়ারা। পট পট করে কয়েকটা ছিঁড়ে নিয়ে দেখলো পেয়ারা নয়, পাতি লেবু। খালি পেটে কেউ লেবু খায় নাকি? তবু খিদের চোটে সেই লেবুগুলো নখ দিয়ে চিড়ে রসটুকু চুষে খেতে লাগলো। একটু নুন থাকলে তবু ভালো হতো। দাঁত টোকে গেল একেবারে। আর একটা বাড়ির পেছনে মস্ত বড় খাঁচায় অনেকগুলো মুরগি রয়েছে। একটা মুরগি চুরি করে নিলে বেশ হয়। কোন রকমে আগুন জেলে ঝলসে খাওয়া যায়। এরকম চিন্তায় রণজয় নিজেই অবাক হয়ে গেল। সে কলেজে পড়াশুনো করেছে, এখন রবীন্দ্রনাথের কবিতা মুখস্থ বলতে পারে। কদিন আগেও সে ছিল অন্য যে কোনো ছেলের মতন। এখন চেহারাটা বড় হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সে কি দৈত্য হয়ে যাচ্ছে নাকি? কোনোদিন মানুষ ধরে খাবে? না না, এরকম করলে হবে না, তাকে মানুষই থাকতে হবে। কিন্তু খাবার তো জুটছে না। রণজয় নিজের বাড়িতেও আর ফিরে যাবে না। তার বাবাই তাকে দেখে ভয়ের চোটে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। জ্ঞান ফিরে পেয়েই বলেছিলেন, দূর হয়ে যা, ভূত হয়ে কেন জ্বালাতে এসেছিস? সে যতই বলেছিল আমি ভূত নই, কেউ বিশ্বাস করে না। তার গলার আওয়াজও বদলে গেছে। ঘুরতে ঘুরতে রণজয় দেখলো একটা বাড়ির দরজা বাইরে থেকে তালা বন্ধ, ভেতরটা অন্ধকার। রণজয় তালাটা ধরে একটু চাপ দিতেই মট করে তালাটা ভেঙে গেল। দরজা ঠেলে সে মাথা নিচু করে ভেতরে ঢুকলো। বাড়ির সামনে একটা বড় উঠোন, চারদিকে দেয়াল ঘেরা। রণজয় সেটার ভেতরে ঢুকতে একটা কুকুর ঘেউ ঘেউ করে তাড়া করে এলো।
কুকুরটা কাছে আসতেই রণজয় সেটার 4 পা ধরে ছুঁড়ে দিল পাঁচিলের বাইরে। বাইরে তোরেই কুকুরটা কেঁ কেঁ করতে করতে দূরে পালিয়ে গেল, খুব ভয় পেয়ে। বাড়িতে আর কোনো মানুষজন নেই। রণজয় খুঁজতে লাগলো রান্নাঘর। রান্নাঘরে খাবার দাবার কিছু নেই। কয়েকটা আলু আর পেঁয়াজ রয়েছে একটা ঝুড়িতে, আর কয়েকটা হাঁড়ি কুড়ি ঘেটে চাল আর ডাল পাওয়া গেল। রণজয় ঠিক করলো সে রান্না করেই খাবে। উনুনের পাশে দেশলাই রয়েছে। রণজয় খানিকটা চেষ্টা করে। রান্না টান্না সে কখনো করেনি, কিন্তু খিচুড়ি তো সবাই রাঁধতে পারে। একটা হাঁড়িতে অনেকখানি জল নিয়ে তার মধ্যে বেশ খানিকটা চাল আর ডাল ঢেলে দিল। এবার তো আপনা আপনি খিচুড়ি হয়ে যাবে। কয়েকটা আলু আর পেঁয়াজ ছেড়ে দিল তার মধ্যে। নুনও আছে, দিব্যি খাওয়া জমবে। সব শুদ্ধ উনুনে চাপিয়ে দিয়ে রণজয় ব্যগ্র হয়ে বসে রইল। কতক্ষণে রান্না হবে সে আর ধৈর্য ধরে থাকতে পারছে না। প্রতিটি মিনিট মনে হচ্ছে 1 ঘন্টা। সামনে বসে থাকলে আরো বেশি খিদে পায়। সে রান্নাঘর ছেড়ে উঠে এলো। অন্য একটা ঘরে এসে শুয়ে পড়ল খাটের ওপর। উফ, কতদিন পর সে খাট বিছানায় শুচ্ছে। ঘুমিয়ে পড়লে চলবে না, খিচুড়ি যদি পুড়ে যায়। তাছাড়া খিচুড়ি খেয়েই তাকে বেরিয়ে পড়তে হবে। বাড়ির লোকেরা যে কোনো সময় ফিরে আসতে পারে। ভোরের আলো ফুটবার আগে তাকে পালাতে হবে জঙ্গল। রণজয় একটুখানি মাত্র শুয়েছিল, তারপরই খুটখাট শব্দ হলো বাইরে। এই রে, বাড়ির লোকেরা ফিরে এসেছে। রণজয় বাইরে বেরিয়ে পাঁচিল টপকে পালিয়ে যেতে পারে, কিন্তু খিচুড়ি খাওয়া হবে না। বাড়ির লোকেরা রান্নাঘরে আপনা আপনি খিচুড়ি রান্না হতে দেখে কি অবাক হবে? ফিসফিস করে কারা যেন কথা বলছে। রণজয় দেয়াল ঘেঁষে দাঁড়ালো। সরু একটা টর্চের আলো ঘরের মধ্যে পড়ল। এই রে, অন্য গ্রহের অধিবাসীরা কি এখানেও রণজয়কে খুঁজতে এসেছে নাকি? রণজয় ঠিক করলো তা হলে দরজার খিলটা খুলে নিয়ে ওদের মাথা ফাটিয়ে দেবে। কিছুতেই ধরা দেবে না সে। দুটো লোক ঘরের মধ্যে ঢুকলো। অন্য গ্রহের লোক নয়, তারা মানুষ, দেখলেই বোঝা যায়। এ বাড়ির লোক নয়, চুরি করতে এসছে। মাঝখানের একটা দরজা খোলা ছিল। রণজয় সেটা দিয়ে পাশের ঘরে চলে গেল। দাঁড়িয়েই রইল অন্ধকারে। চোর দুটো সারা ঘরে আলো ফেলে দেখে নিল আগে, তারপর দেয়াল আলমারির তালা ভাঙতে লাগলো। বাড়িটা খুব একটা বড় লোক কারণ নয়, সাধারণ বাড়ি। চোর দুটো তাদেরই সর্বনাশ করতে এসছে। আগে চোরের কথা শুনলে রণজয়ের ভয় করত, এখন মজা লাগছে খুব। আলমারি থেকে কি যেন ঝনঝন করে নিচে পড়ল। চোর দুটো খুব ফিসফিস করে যাচ্ছে। খানিক বাদে একটা চোর এদিকে উঠে এলো। মাঝখানে দরজাটার পাশ দিয়ে যেতেই রণজয় লম্বা হাত বাড়িয়ে চোরটার ঘাড় ধরে তুলে নিয়ে এলো। সে কোনো রকম শব্দ করার আগেই রণজয় চেপে ধরলো তার মুখ। এ ঘরে বিছানা পাতা ছিল। একটা বালিশ তোয়ালে দিয়ে তার মুখটা বেঁধে ফেললো। তারপর চাদর দিয়ে হাত পা বাঁধলো ভালো করে। এবার সে লোকটাকে কাঁধে নিয়ে পা টিপে টিপে বেরিয়ে এলো উঠোনে। বাইরে চাঁদের আলোয় রণজয়ের চেহারা দেখে লোকটা যেন ভয়ে চোখ ঠিকরে বেরিয়ে আসতে চাইলো, কিন্তু কোনো শব্দ করতে পারছে না। তাকে মাটিতে শুয়ে রেখে রণজয় আবার ফিরে এলো ভেতরে। বাকি চোরটা মন দিয়ে চুরি করে যাচ্ছে। আলমারি থেকে অনেকগুলো স্টিলের থালা বাসন থলিতে ভরছে। একটা ছোট লোহার বাক্স নিয়ে নাড়াচাড়া করছে এখন। সেটা কিছুতেই খুলতে পারছে না। রণজয় ঠিক চোরটার পেছনে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। চোরটা তার বাটালি, ছোট হাতুড়ি একটা কড়াতে রেখেছিল পাশে। রণজয় টুকটাক করে এক একটা সরিয়ে নিচ্ছে। লোকটা কড়াটা খোঁজার জন্য পাশে হাত দিয়ে পেল না।
খুব অবাক হয়ে বলল, আরে তারপর হাতুড়িটাও পেল না। তখন ফিসফিস করে ডাকলো, এই হেবো, হেব্বা, তুই হাতুড়ি আর করাত নিয়েছিস? কোনো সারা শব্দ নেই। চোরটা আবার ডাকলো, এই হেবো, হেব্বা, কোথায় গেলি? রণজয় চোরটার মাথায় চুল ধরে পেছন থেকে একটু টান দিল। লোকটা উফ বলে পেছনে ফিরে তাকালো। এই চোরটা কিন্তু আগের চোরটার থেকে অনেক বেশি সাহসী, গায়ে জোরও বেশি। রণজয়কে দেখে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে উঠে দাঁড়াতে গেল। রণজয় তার ঘাড়টা চেপে ধরে বলল, কোথায় যাচ্ছ চাঁদু? চোরটা সঙ্গে সঙ্গে কোমর থেকে একটা ছুরি বার করে সোজা বসিয়ে দিল রণজয়ের বুকে। রণজয় পিছন দিকে উল্টে পড়ে গেল। বুক থেকে রক্ত বেরোচ্ছে ফোয়ারার মতন। রণজয়ের মনে হলো এবার সে মরে যাচ্ছে। ভাবলো, যাক, ভালোই হলো। এরকম ভাবে দৈত্য হয়ে বেঁচে থেকে লাভ কি? কিন্তু মরার আগে খিচুড়িটা খাওয়া হলো না। একটু বাদে সে আবার ভাবলো, কই, মরলাম না তো এখনো, ব্যথাও করছে না। চোরটা উঠে দাঁড়িয়ে টর্চ ফেলে আছে তার দিকে। রণজয় এক টানে ছুরিটা তুলে ফেললো। তারপর সে একটা অদ্ভুত জিনিস দেখলো। তার বুক থেকে যে রক্ত বেরিয়েছিল সেটা জমে গেছে এরই মধ্যে, রাবারের মতো শক্ত। রক্তের ফোয়ারাগুলো কতকগুলো নীল রাবারের সুতোর মতো ঝুলছে তার বুক থেকে। রণজয় পট পট করে টেনে সেগুলো ছিঁড়তে লাগলো। লোকটা এবার ভয় পেয়েছে। টর্চ খসে পড়লো তার হাত থেকে। আ আ করে চেঁচিয়ে উঠল। পালাবারও শক্তি নেই। রণজয় উঠে দাঁড়িয়ে লোকটাকে দুহাতে শূন্যে তুলে ছুঁড়ে ফেললো ঘরের মেঝেতে। আবার সেইভাবে তুলতে যাচ্ছিল, কিন্তু আর একবার ওই রকম ভাবে ছুঁড়লে লোকটার একটাও হাড় আস্ত থাকবে না। রণজয় এই চোরটারও হাত পা মুখ বাঁধল, বাইরে উঠোনে এনে রাখলো অন্য চোরটার পাশে। তারপরই রণজয় ছুটে গেল রান্নাঘরে। খিচুড়ি পুড়ে গেছে নাকি? না, পোড়েনি, সবে মাত্র ফুটে উঠেছে। তাড়াতাড়ি হাঁড়িটা উনুন থেকে নামিয়ে ফেলল। আর থালা টালায় ঢালা হলো না। হাঁড়ি থেকেই সেই গরম গরম খিচুড়ি খেয়ে ফেললো সবটা। নিজের হাতে রান্না তো অপূর্ব স্বাদ লাগলো। পেট ভর্তি হওয়ায় বেশ তৃপ্তি করে সে ঢেকুর তুলল একবার। বাইরে বেরিয়ে এসে চোর দুটোকে একটা সরল রেখার মতো লম্বা করে সাজিয়ে দিল উঠোনে, বাড়ির লোকজন ফিরে এলেই যাতে দেখতে পায়। চোর দুটো একবার রণজয়ের দিকে তাকাচ্ছে আর ভয়ে চোখ বুজছে। এবার রণজয়কে যেতে হবে। বাড়ির লোকেরা ফিরে এসে চোর দুটোর কাছে নিশ্চয় একটা সাংঘাতিক গল্প শুনবে। সবাই ভাববে এক দৈত্য এসে ওদের বন্দি করে গেছে। নিজেকে দৈত্য ভাবতে খুব খারাপ লাগে রণজয়। সে যদি মানুষের উপকার করে এখন থেকে, তাহলেও কি তাকে দৈত্য ভাববে মানুষ? আবার বাড়ির মধ্যে ফিরে গিয়ে খুঁজে খুঁজে রণজয় কাগজ আর পেন্সিল জোগাড় করলো। তারপর একটা চিঠি লিখলো। মহাশয়, আমি আপনার বাড়িতে খিচুড়ি খেয়েছি বটে, কিন্তু তার বদলে এই চোর দুটোকে ধরে দিয়েছি। আমি হঠাৎ এই সময় না এলে এরা আপনার সব কিছু নিয়ে পালাতো। সুতরাং আশা করি আপনার খানিকটা চাল আর ডাল খরচ হওয়ার জন্য দুঃখিত হবেন না। এটি নীল মানুষ। চিঠিটা চোর দুটোর পাশেই একটা ইটে চাপা দিয়ে রাখলো রণজয়। আপন মনেই বলল, দেখা যাক এরপরে ওরা আমাকে দৈত্য ভাবে কিনা। তারপর দরজাটা ভেজিয়ে দিয়ে
সে বেরিয়ে গেল বাড়ি থেকে। যদিও সে জন্তু নয়, তবু এখন তাকে আবার জঙ্গলে ফিরে যেতে হবে। আজকের গল্প পাঠে ছিলাম আমি, মাধব। বিভিন্ন চরিত্রে ছিল পমি, স্বরূপ এবং সুমন। গল্পটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে। প্রতি শনিবার সন্ধ্যা 7টায় আমরা নিয়ে আসছি নানা স্বাদের নানা ধরনের গল্প। শুনতে থাকুন এবং সাবস্ক্রাইব করে যান গল্পদূত ইউটিউব চ্যানেল। ভালো থাকবেন। শুভরাত্রি।